আম, এই ফিল্ম নিয়ে যখনই আপনারা জানতে পেরেছেন মাসুদ হাসান উজ্জ্বল আম, এরকম একটি সিনেমা তৈরি করছেন এই কবিতার উপর, এবং এর পরবর্তীতে যখন আপনারা জানতে পেরেছেন যে আমি এখানে কাস্টে রয়েছি, অফিসিয়াল ঘোষণারও অনেক অনেক আগে আপনারা জেনে গেছিলেন। তো তখন আসলে আপনারাই আমাকে আম, আহ, আহ, সেভাবে লিখছিলেন বা আপনাদের নিউজে আসছিল যে নাম ভূমিকায় অভিনয় করছেন মাসুমা রহমান নাবিলা। তো আমরা দেখছিলাম আপনাদের নিউজগুলো। তো ফাইনালি যখন আমরা অফিসিয়ালি এখন আপনাদের সামনে গত কিছুদিন ধরে আসছি, আপনাদের সঙ্গে কথা বলছি, তখন যখন আপনারা জিজ্ঞেস করছেন যে হ্যাঁ কেমন লাগছে আপনার বনলতা সেন চরিত্রে অভিনয় করতে, তখন আমি আপনাদেরকে উত্তর দিয়েছি যে আমি তো কখনো বলিনি আমি বনলতা সেনের চরিত্রে অভিনয় করেছি। এটা তো আপনারা বলছেন। আর বনলতা সেন তিনি কে আমরা কি জানি? আপনি জানেন কে? তো আমরা তো জানি না। তো এই সিনেমাটা তো আসলে শুধু এই সিনেমা কেন, যখন থেকে কবি বনলতা সেন লিখেছেন তখন থেকেই মানুষের মধ্যে এই জল্পনা কল্পনা, এই খোঁজ যে কে এই নারী। আম, আহ, অনেক রকম থিওরি, অনেক রকম গল্প রয়েছে। এই নারী কি জীবনানন্দ দাশের নিজের জীবনের কেউ, কিংবা কোনো সফরে গিয়েছেন সেখানে কাউকে দেখেছেন, কিংবা নামটা কি রূপক অর্থে ব্যবহার হয়েছে, এরকম তো নানা গল্প রয়েছে। এরই কিছু কিছু অংশ আমরা আসলে আমাদের সিনেমায় কিছুটা দেখতে পাই। তো আমার চরিত্র কি সেটা বলাটা আসলেই মুশকিল, মানে আমি এমন না যে বলা যাবে না, আমি আমার জন্য আসলেই মুশকিল। কেন মুশকিল সেটা আসলে আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন। কিন্তু একটা সুন্দর বিশেষ একটা চরিত্র একাধিক চরিত্র থাকতে পারে। তো সিনেমা হলে দেখে নেবেন যে কি চরিত্র বা কিরকম চরিত্র আমার। সত্যি কথা বলতে আমি যখন স্ক্রিপ্টটা পড়েছি অ্যাকচুয়ালি আমি বলেছিও আসলে আমাকেও হচ্ছে বাশারের মতো অন্য আরেকটি চরিত্রের জন্য প্রথমে বলা হয়েছিল। এরপর যখন আমি স্ক্রিপ্ট পড়ি আমি তো মুগ্ধ বিমোহিত। আমি আমার মনে হলো এই কথাটা আমরা সব জায়গায় শুনে থাকি, পোয়েট্রি ইন মোশন। আমি সত্যি কথা বলতে জীবনে ওই স্ক্রিপ্টটা পড়ে প্রথমবার উপলব্ধি করেছি যে পোয়েট্রি ইন মোশন কাকে বলে। তো তখন আমি উজ্জ্বল ভাইকে বললাম যে উজ্জ্বল ভাই এই এই যে এই চরিত্র, যেটা এই চরিত্র বনলতা সেন কিনা জানি না, আহ, এটা যদি আমাকে মানে আমার যদি করবার সুযোগ হয়, আপনি যদি মনে মনে করে থাকেন যে আমি পারবো, আমি এটা করতে চাই। তারপর উজ্জ্বল ভাই বললো, কিছু বলেনি তখন। তারপর অনেকদিন পর দেখলাম আমার কাছে কল আসলো এবং বলল যে আপনি তো ইচ্ছে প্রকাশ করেছেন, একটু আসেন দেখি অডিশন দিয়ে যান। তো আমাকে একরকম করে কস্টিউম পরে আসতে বলা হলো, একরকম সাজ এসেই বোধহয় করেছিলাম, একরকম মেকআপ দেয়া হলো, স্ক্রিপ্ট দেয়া হলো। এবং বিশ্বাস করেন আমার ফিল্ম যখন আপনারা দেখবেন সবচেয়ে কঠিন যে সিকোয়েন্সটি, সেটি আমাকে ওই সংলাপগুলোই আমাকে বা ওই সিকোয়েন্সটাই দেওয়া হয়েছিল অডিশনের জন্য সে সময়। যাই হোক, তো এরকম আমি এখন বলতে গিয়ে আমার মনে পড়ছে, তো আমি ভয় পাচ্ছি কারণ এত ভয়ঙ্কর ছিল মানে ওই সময় আমার অডিশন দেওয়াটা। তো একবার নয় দুইবার নয়, আমি তিনবার অডিশন দিই। তিনবার। কেন তিনবার দিয়েছিলাম আমি ভুলে গেছি। আমার মনে হয় উজ্জ্বল ভাই বলতে পারবে ভালো, আরো মেকশিওর করার জন্য পাশ দিয়ে বলছে। তিনবার অডিশন দিয়েছি আমি। আহ, এই তো এরপর উজ্জ্বল ভাই বলল যে আমি আপনাকে এত কঠিন চরিত্র দিয়েছি বা অডিশনের জন্য বলেছি যে এটাতে যদি আমার মনে হয় আপনি কোনো রকম উতরে যাচ্ছেন বা আপনাকে আপনার কোথাও পৌঁছাচ্ছেন, তাহলে বাকি সিনগুলো আপনাকে দিয়ে হয়ে যাবে। তো এভাবেই আসলে ৩ নম্বর অডিশনের পর আমি জানতে পারি যে আমি আমার এই চরিত্রটি করছি। আর আহ, অবশ্যই চ্যালেঞ্জের, আপনি যেটা বলছেন যে কল্পনা সবার মধ্যেই, সাহিত্য বা কবিতা এমন একটি জিনিস, এটা তো আসলে পাঠকের উপর নির্ভর করে যে সে সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করবে। তার কল্পনার জগতে সে নিজের মতো করে অনেক দৃশ্য দেখতে পায়। সবার জন্যই সেই দৃশ্যগুলো আলাদা। কিন্তু আপনারা বনলতা সেনে যে বনলতাকে যদি আপনারা আদৌ দেখতে পান, সেটা আসলে আমাদের নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের কল্পনা।
তো তিনি তার কল্পনায় যেভাবে দেখেছেন সেই কল্পনাটাকে আপনাদের সামনে তুলে ধরেছেন। সেটা আপনাদের কল্পনার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। আম, আমার মনে হয় উজ্জ্বল ভাই শুধু চেয়েছেন তার কল্পনাকে আপনাদের সামনে উপস্থাপন করতে। তো চাপ তো অবশ্যই ছিল। আমরা অনেক চাপের মধ্যে থেকে রিহার্সাল করেছি, অনেক চাপের মধ্যে থেকে শুটিং করেছি, কারণ এত বড় একটা ফিল্ম স্ক্রিপ্ট এবং প্রত্যেকের চরিত্র। আমরা যখন সিনেমা দেখছিলাম তখন আমরা গল্প করছিলাম পরে, সিনেমা দেখার পরে, যে আচ্ছা আমরা শুটিং এর টাইমে কোনো ছবি তুলিনি বা নিজেরা একটু আড্ডা দিইনি, আলাপ করিনি, এতটাই চাপ ছিল আমাদের উপর। সারাক্ষণ আমরা সিন সিকোয়েন্স, আমাদের সংলাপ এটার ভেতরেই ছিলাম। তো অবশ্যই চাপ ছিল। আমার মনে হয় আমি আপনার প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পেরেছি। সংলাপের প্রেসারের যন্ত্রণায় সব ভুলে গেছিলাম আমরা। আমি একটা ব্যাপার বলতে চাই যে একটা কথা ছিল যে বনলতা সেনকে আমরা এভাবেই দেখবো, যেটা হচ্ছে মাসুদ হাসান উজ্জ্বল ভাইয়ের কল্পনা। এখানে আমি একটু অপোজ করছি যে বনলতা সেনকে নিয়ে আমাদের যত প্রশ্ন, আমাদের যত কল্পনা সেই সব ব্যাপার তো আসছেই, এবং উজ্জ্বল ভাইয়ের ব্যাপারগুলো আসছেন, মানে নিয়ে আসছেন কিছু প্রশ্ন। তো এই সব মিলিয়ে আমার মনে হয় যে বনলতা সেন মানে পড়তে গিয়ে আমরা কিন্তু ভাবি যে বনলতা সেন, এবং নানা ভাবে ভাবি। তো এই নানা ভাবে ভাবনাও আসছে, এবং উজ্জ্বল ভাই একটা ব্যাখ্যাও আছে এখানে। কিন্তু বনলতা সেন যে আদৌ নারী কিনা সেটা বিষয়ে আমাদের কনফিউশন আছে আর কি। বিকজ অফ উজ্জ্বল ভাই যে সিনেমাটা বানিয়েছেন, ওই যে বাসারের মধ্যে বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে একটা তো আমাদের ইমাজিনেশন ছিল, সেই জায়গা থেকে বনলতা সেন বা জীবন্ত দাস কি চিন্তা করে সেটা লিখেছেন সেটা তো আছেই। এই সিনেমাটা দেখার পর আবার নতুন ধরনের প্রশ্ন তৈরি হবে। এই যে একটু আগে বাসারও সেটা বলছিলেন, যে একজনের প্রশ্নের অ্যান্সারে বলছিলেন যে এখান থেকে আপনি নতুন করে জীবন্ত দাসকে আবিষ্কার করলেন কিনা। আসলে আমরা সিনেমাটা করার সময় আমরা যেই জীবন্ত দাসকে দেখে আমরা বা চিন্তা করে যেই জায়গা থেকে করেছি, আমরা করার পরে নতুন করে আসলে জীবন্ত দাসকে নিয়ে ভাবছি। লিটারালি আমি মনে করি এই সিনেমাটা সেই প্রশ্নের উদ্রেক তৈরি করবে দর্শকের মাঝে। যে ইমাজিনেশন ওয়ার্ল্ড তার কবিতার মাধ্যমে জীবন্ত দাসকে আপনারা চেনেন, এই সিনেমাটার মাধ্যমে আমরা জীবন্ত দাসকে আবার নতুন ভাবে নতুন করে আবিষ্কার করব থ্রু দা মাসুদ হাসান উজ্জ্বলের ডিরেক্টরিয়াল ভিশন থেকে। অনেক অনেক বাকি, এবং ওনাকে জানার যে আমাদের আরো অনেক অনেক বাকি, সেই আফসোসটাও হবে আর কি, যে এত কেন আরো জানছি না।